দর্শক আমন্ত্রণ সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন সংবাদ বিশ্লেষণে আমরা কথা বলে থাকি প্রতিদিনকার আলোচিত বিষয়বলি নিয়ে। এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচিত যে বিষয় সেটি হচ্ছে ইরান ইসরায়েল যে দ্বন্দ্ব, এবং এতে ইতিমধ্যে এই সংঘর্ষে অনেক মানুষের প্রাণ গিয়েছে। আমার সাথে স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন আমাদের সহকর্মী সাইদ আরমান। আপনাকে আমন্ত্রণ। সাইদ আরমান, আপনি দীর্ঘদিন অর্থনীতি বিষয়ে কাজ করছেন। শুরুতেই আসলে যে বিষয়টি আমি আপনার কাছে জানতে চাই, দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব, মূলত এই দ্বন্দ্বের কারণে কি আসলে এর পেছনে কি ভূমিকা পালন করছে? এটা কি শুধুমাত্রই কোনো সামরিক রেষারেষি, নাকি কোনো ভূ রাজনীতি রয়েছে এর পেছনে? ভূ রাজনীতি রয়েছে, এটা তো নিঃসন্দেহে বোঝাই যাচ্ছে, এটি অস্বীকার করবার সুযোগ নেই। সামরিক প্রেক্ষাপট যেটা আপনি বললেন সেটি একটু বড় করে দেখতে হবে। আমি যদি বলি আপনাকে, আপনি দেখছেন যে এই যে আজ পঞ্চম দিন, তাই না? আমরা দেখছি যে শুরুতে মার্কিন প্রশাসন বা ট্রাম্প সংশ্লিষ্টতার কথা কিছুটা অস্বীকার করলেও এখন কিন্তু ধীরে ধীরে সেটি স্পষ্ট হচ্ছে, এবং তিনি আজ যেটি বলেছেন যে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় আছেন, অনেকটা কিন্তু হুমকির কথাই বলা হচ্ছে ইরানের তরফ থেকে, যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ট্রাম্প বলেছেন যে তিনি কোথায় আছেন জানেন, তবে তাকে এই মুহূর্তে তারা কোনো ব্যবস্থা নিতে চায় না, এরকমটি কিন্তু ইঙ্গিত করেছেন। আপনি তো একদম একেবারে শুরুতে যে ট্রাম্পের কথা বলছিলেন, একটু সাথে সাথে এটিও ব্যাখ্যা করবেন যে মার্কিন সংশ্লিষ্টতা আসলে কেন এই জায়গাটিতে বেড়ে যাচ্ছে। সেটি বলছি যে মার্কিন সংশ্লিষ্টতা কেন হচ্ছে। আপনি যদি দেখেন যে আমেরিকার যে আজকের যে উত্থান বা অবস্থান, এখনও কিন্তু আমরা যদি দেখি এখানে আসলে বড় নিয়ামক কিন্তু জুসিরা, যারা আমেরিকার বিচার বিভাগ বলেন, মানে আইন আদালত বলেন, আমেরিকার অর্থনীতি, মানে পুরো ব্যাংকিং কাঠামো যদি বলেন, এখানে কিন্তু তাদের সংশ্লিষ্টতা বড়। এবং তাদের যেহেতু এই জুসিদের যেহেতু বড় একটি জায়গা ইসরায়েল, যার কারণে কিন্তু আমেরিকা সবসময় ইসরায়েলকে কিন্তু একরকম সমর্থন দিয়ে যায়। এবং আমেরিকার তথ্য প্রযুক্তি বলেন, যেখানে কিন্তু ইসরায়েলের অবদান রয়েছে বলা হয়। এই যে তিনটি বড় কারণকে কিন্তু আসলে বড় করে দেখা হচ্ছে, যার কারণে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইসরায়েলের পক্ষে থেকেছে। এবং জুসিরা কিন্তু শুধু যে এই আমেরিকার অর্থনীতি, আইন বা তথ্য প্রযুক্তিতে অবদান রাখছে তা না, কিন্তু আপনি যদি মার্কিন নির্বাচনী প্রক্রিয়া এবং মার্কিন প্রশাসনে কে প্রেসিডেন্ট নির্বাচিত হবে, সেখানে কিন্তু তাদের একটি বড় একটি ভূমিকা রয়েছে। সেই ব্যাপারটাও কিন্তু মানে নির্বাচনী রাজনীতিতে সেটি ডেমোক্রেট বলেন, রিপাবলিকান বলেন, সবাইকে কিন্তু এই নির্বাচনী বৈতরণী পার হতে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়। যার কারণে সব সরকারি, সেটি রিপাবলিকান হোক বা ডেমোক্রেট হোক, তারা কিন্তু ইসরায়েলের প্রতি এক ধরনের সমর্থন দিয়ে যায়। এটি একটি প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটের থেকেই কিন্তু আমরা দেখছি যে মার্কিন সংশ্লিষ্টতা বাড়ছে। এবং আপনি যদি খেয়াল করেন, ইসরায়েল এত শক্তিশালী ভাবে আসলে কথা বলছে বা ইরানের উপর হামলা হচ্ছে, ইরানও যদি পাল্টা হামলা করছে, এটি কিন্তু শুধু ইসরায়েলের পক্ষে সম্ভব না। মার্কিন প্রশাসন তো সামরিক রসদ দিচ্ছে। আমরা এখন পর্যন্ত যদি এটিকে সংঘাত বলছি বা কেউ কেউ যুদ্ধ বলছি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে যদি নিরপেক্ষ ভূমিকা এবং যদি যুদ্ধ থামাতে শক্তিশালী কোনো ভূমিকা পালন না করে, এই যুদ্ধ থামানো খুব কঠিন হবে। এবং আমরা যদিও এক এক গণমাধ্যমে এক একভাবে দেখছি চিত্রগুলো, কিন্তু এটি কিন্তু সত্য যে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ইসরায়েলের প্রতি এইভাবে অব্যাহত থাকে ইরানের পক্ষে, এবং মুসলিম রাষ্ট্রগুলো যদিও 21টি রাষ্ট্র ইরানের পক্ষে কথা বলছে এবং মধ্যপ্রাচ্য অনেকটা একাট্টা হওয়ার চেষ্টা করছে এ ব্যাপারে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি এইভাবে সমর্থন করে, এটি কিন্তু তাদের পক্ষে মোকাবেলা করা খুব কঠিন হবে। ইরান যদিও বলছে তারা দুঃখিত, ইরান যদিও বলছে তারা সর্বোচ্চ জবাব দিবে, কিন্তু এই জবাব দিয়ে তাদের টিকে থাকা কিন্তু আসলে খুব কঠিন হয়ে পড়বে। যে আক্রমণ, পাল্টা আক্রমণ, এখনো পর্যন্ত সর্বশেষ কি অবস্থা জেনেছেন? এখন আজকে পর্যন্ত তো আমরা দেখছি যে কোথাও কোথাও তথ্য পাওয়া যাচ্ছে 450-র মতো প্রাণহানির ঘটনা, আবার কোথাও কোথাও 600-র বেশি প্রাণহানির ঘটনা বলছে। আমি যেটি বলছিলাম, এখন পর্যন্ত আমরা এটিকে সংঘাতই বলছি, অনেকেই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তাই বলছে, কিন্তু এটি আসলে যুদ্ধের রূপ নিতে কিন্তু আরো খুব বেশি সময় লাগবে না। এবং
সেটি যদি হয়, আপনি শুরুতে যেটি বলছিলেন যেটি অর্থনৈতিক প্রেক্ষাপটটা কি, অর্থনৈতিক প্রেক্ষাপটটা কিন্তু যত না ধরেন ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ, তার থেকে বেশি কিন্তু মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা বিশ্ব, এবং আমরাও কিন্তু ধীরে ধীরে এটি দিয়ে আক্রান্ত হব। এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা বাড়ছে। যুদ্ধ তো সবচেয়ে বেশি বড় সংকট তৈরি করে মানবিক বিপর্যয়। মানবিক বিপর্যয়ের দিকে কিন্তু এখন যাচ্ছে। বিভিন্ন অঞ্চলগুলোতে বেসামরিক লোকজনের প্রাণহানি হচ্ছে, তাদেরকে তাদের আবাসন স্থল থেকে চলে যেতে বলা হচ্ছে। এই যে এরকম একটা প্রেক্ষাপট, এটি থেকে আসলে মানবিক বিপর্যয় যদি আস্তে আস্তে বড় হচ্ছে সেটি কিন্তু খুব স্পষ্ট। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখছি যে আন্তর্জাতিক অন্য যে দেশগুলো, বড় যে শক্তিশালী দেশগুলো রয়েছে, যদিও রাশিয়া এর মধ্যে কথা বলেছে ট্রাম্পের সঙ্গে, ট্রাম্প যদি আবার রাশিয়াকে পাল্টা বলেছে রাশিয়া এবং বড় বড় দেশগুলোর কথা বলছিলেন, এই যে দুই দেশের প্রেক্ষাপটে আসলে বড় বড় দেশের অবস্থান কি বা মুসলিম বিশ্বের অবস্থানই বাকি কি দেখছেন, মানে স্পষ্ট চিত্র আসলে কোনটি? মুসলিম রাষ্ট্রগুলোতে আপনি দেখবেন বিগত দিনেও আমরা দেখেছি আসলে মুসলিম রাষ্ট্রগুলো কখনোই একাট্টা হতে পারে না কোনো আন্তর্জাতিক বড় কোনো ইস্যুতে। তাদের মধ্যে স্বার্থের হিসাব নিকাশগুলো তারা সবসময় গুরুত্ব দিয়ে দেখে, যার কারণে কিন্তু মধ্যপ্রাচ্যে কিন্তু আমরা বিভিন্ন সময় উত্তেজনা দেখি। যার কারণে এই অন্য রাষ্ট্রগুলো অনেকেই তো আপনি জানেন যে কেউ রাশিয়াকে সমর্থন করে, কেউ মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করে। এই জায়গাটা কিন্তু আপনি দেখছেন যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যদি দেখি, যদিও আপনি খেয়াল করেছেন যে পাকিস্তানের সেনাপ্রধানকে কিন্তু ট্রাম্প তার সঙ্গে বৈঠক হয়েছে বা বৈঠকের তিনি এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। এই যে এটি কিন্তু প্রমাণ করে যে আমেরিকা চাচ্ছে যে পাকিস্তানকে তাদের পক্ষে রাখতে। একই সঙ্গে এটিও সত্য যে ভারতের সঙ্গে আমেরিকার একটি গভীর মৈত্রীর সম্পর্ক রয়েছে। ভারতের প্রসঙ্গ আমি যেটি জিজ্ঞেস করতে চাই যে মানে কি মনে করছেন ভারতকে কেন আসলে চীন রাশিয়া একটু এড়িয়ে যাচ্ছে? মনে হচ্ছে না যে চীন রাশিয়া তাকে আসলে এড়িয়ে যাচ্ছে? চীনের সঙ্গে তো ভারতের একটু আপনি জানেন যে একটি বরাবরই একটু বৈরিতা রয়েছে। তাদের যেহেতু সীমান্ত রয়েছে, নানা হিসাব নিকাশ রয়েছে, সেখানে আপনি সেটা যদি বাংলাদেশের সঙ্গে যদি মেলান, আমরা যখন দেখছিলাম যে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব আসার পরে যখনই চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক এবং দ্বিপাক্ষিক সম্পর্ক যখন জোরালো হচ্ছিল, তখন কিন্তু ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে কিছুটা ফাটল দেখা যায়। কাজে তাদের তো আলাদা একটি হিসাব নিকাশ রয়েছে। আবার আপনি রাশিয়ার সঙ্গে ধরেন এই কারণে কিন্তু আসলে ভারতের এক ধরনের, যদি আমরা ভালো কূটনৈতিক সম্পর্ক অনেক সময় দেখেছি ছবিতে বা কথাবার্তায়, কিন্তু নিজেদের কিন্তু হিসাব নিকাশে তারা কিন্তু অনেকটাই সতর্ক। এবং ভারত আমরা সম্প্রতি দেখলাম যে রাশিয়া থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্রও কিন্তু কিনলো। কিন্তু সবাই কিন্তু আসলে দিন শেষে প্রথমে তার স্বার্থ, তার স্বাধীনতা, তার সার্বভৌমত্ব, তার অর্থনীতিকে চিন্তা করে। যেখানে মধ্যপ্রাচ্য কিন্তু সেটিকে আসলে তাদের এই রাষ্ট্রগুলো কিন্তু অনেক সময় নিজেদের ছোট স্বার্থের কারণে কিন্তু এই যে বড় একটি সংকট যে তৈরি হচ্ছে, তারা কিন্তু আসলে যদিও বিবৃতি দিচ্ছে, কথা বলছে, কিন্তু বড় কোনো শক্তিশালী ভূমিকায় কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ যেতে পারেনি। জি সাইদ, ইরান তো আসলে বৈশ্বিক বাজারে একটি বড় তেল রপ্তানিকারক একটি দেশ। প্রায় হরমুজ প্রণালী দিয়ে প্রায় 20% তেল কিন্তু প্রতিনিয়ত সরবরাহ হয়। তো সেক্ষেত্রে এই যুদ্ধের দিকে যদি এটি ধাবিত হয়, এই সংঘাত আসলে যদি যুদ্ধেই রূপ নেয়, তখন আসলে বৈশ্বিক জ্বালানি বাজারকে কতটা নাড়া দিতে পারে? নিঃসন্দেহে বড় একটি নাড়া দিবে। শুধু বৈশ্বিক জ্বালানি বাজার না, এটি অর্থনীতির অন্য যে সূচকগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু নাড়া দিবে। এটি একেবারে নিঃসন্দেহে স্পষ্ট হচ্ছে আমাদের কাছে। স্পষ্ট হচ্ছে, আপনি যেটি বলছিলেন যে হরমুজ প্রণালী দিয়ে আমরা যেটি পরিসংখ্যান বলছে প্রতিদিন গড়ে 21 মিলিয়ন ব্যারেল তেল চলাচল করে এই প্রণালী দিয়ে, যেটি বৈশ্বিক বাজারে প্রায় 20%। বৈশ্বিক জ্বালানি, সেটি গ্যাস বলেন বা তেল বলেন, দুই ক্ষেত্রে যখন আক্রান্ত হবে, এই বৈশ্বিক তেলের বাজার কিন্তু স্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী হবে। সরবরাহ ব্যবস্থা যখন ভেঙে পড়বে, তখন এটি সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব না। অর্থনীতিতে খুব স্বাভাবিকভাবেই যখন সরবরাহ সংকট হয়, তখন তো দাম বাড়বে, এটি অস্বীকার করবার সুযোগ নেই। আবার আপনি বাংলাদেশের ক্ষেত্রে যদি দেখেন, বাংলাদেশ বা এই উন্নয়নশীল দেশগুলো বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে যদি তাকান, বাংলাদেশের প্রসঙ্গ দিয়ে যদি শুরু করি, আমরা তো পুরোপুরি জানেন যে আমদানি নির্ভর আমাদের জ্বালানি ব্যবস্থা। আমরা যে পরিমাণ গ্যাস উৎপাদন করি সেটি দিয়ে আমাদের চাহিদা মেটানো যায় না। আবার তেলের বড় অংশ কিন্তু তেলও আমাদের আমদানি করতে হয় পুরোপুরি।
তো এই হরমুজ প্রণালী যদি লম্বা সময় যদি এটি চলাচলের জন্য অনুপযোগী থাকে, তাহলে কিন্তু আমাদের তেল সরবরাহ বিঘ্নিত হবে। একই সঙ্গে এই চ্যানেলটি দিয়ে কিন্তু আমরা কাতার থেকে যে গ্যাস আনি, এলএনজি বিশেষ করে, আপনি জানেন যে আমাদের যে গ্যাসের যে সংকটটা হয়, সেটি আমরা কিন্তু এলএনজি আমদানি করে আপাতত সেই সংকটটা মেটানোর চেষ্টা করছি। সেখানেও কিন্তু আমরা আক্রান্ত হব। কাজেই তখন এই গ্যাস এবং তেলের দাম যদি বাড়ে, সেটি কিন্তু বড় আকারে দেখবেন যে আপনি আমাদের বিদ্যুৎ উৎপাদনে খরচ বাড়বে। বিদ্যুৎ উৎপাদনে খরচ বাড়লে গ্যাস, একই সঙ্গে তার মানে তিনটি জ্বালানি, সেটি গ্যাসের কথা বলেন, তেল বলেন, বিদ্যুৎ বলেন, তিনটি গুরুত্বপূর্ণ জ্বালানি কিন্তু বাংলাদেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। তখন শিল্প কারখানাগুলো যে চলছে, সেগুলোর উৎপাদন ব্যাহত হবে। রপ্তানিমুখী শিল্প বলেন বা স্থানীয় বাজারের জন্য খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যাহত হবে। তো স্থানীয় বাজারে যে সমস্ত পণ্য উৎপাদন হয়, সেগুলোর উৎপাদন যদি ব্যাহত হয় এবং ব্যয় যদি বাড়ে, তার মানে এগুলোর দাম বেড়ে যাবে। এগুলো দাম বাড়লে সেটি কিন্তু দিন শেষে আপনাকে আমাকে আক্রান্ত করবে। তাহলে সেই জায়গা থেকে কি আসলে এই যে উন্নয়নশীল দেশগুলো, মানে বাংলাদেশের মতো আরো যেসব উন্নয়নশীল দেশ রয়েছে, তো তারা কি আসলে কোনো কৌশলগত অবস্থানে যেতে পারে অর্থনীতির ক্ষেত্রে আসলে, বা এই মুহূর্তে কি যাওয়া উচিত কিনা? কৌশলগত অবস্থানে গিয়ে আসলে হুট করেই যে কোনো রেহাই পাবে তা না। বিশেষ করে আপনি বাংলাদেশের প্রসঙ্গ দিয়ে যদি বলি, বা মানে বাংলাদেশে এই মুহূর্তে আসলে শুধু পর্যবেক্ষণ করা ছাড়া মানে পরিস্থিতি কি হচ্ছে, গতকালকে আমি দেখলাম যে আমাদের অর্থ উপদেষ্টা প্রতিক্রিয়া দিয়েছেন যে এই মুহূর্তে তেলের দাম বাড়বে না বাংলাদেশের বাজারে। কিন্তু এই মুহূর্তে কৌশলগত পদক্ষেপ, মানে কোনো কূটনৈতিক কোনো উদ্যোগে বাংলাদেশের মতো এই যে উন্নয়নশীল দেশগুলো আসলে খুব বেশি কিছু কিন্তু করবার নেই। এখানে যারা শক্তিশালী রাষ্ট্র রয়েছে, ইউনাইটেড নেশনস রয়েছে, কিন্তু আমরা দেখেছিলাম যে রাশিয়া ইউক্রেনের পরে কিন্তু তখন কিন্তু আবার একই রকম ভাবে তেলের দাম বেড়ে গিয়েছিল। সেরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি হওয়ার মানে খুব দ্রুত কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা? দ্রুত হবে এমনটি বলা যাচ্ছে না, কিন্তু এই হরমুজ প্রণালী যদি এইভাবে লম্বা সময়ের জন্য বন্ধ থাকে, তাহলে তো এটা অটোমেটিক্যালি বাড়বে। এবং আপনি খেয়াল করেছেন যে এর মধ্যে কিন্তু অয়েল রিফাইনারিতে কিন্তু হামলা হয়েছে, আমরা এরকম খবর কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দিচ্ছে। তার মানে তেলের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হবে, এটি অনেকটা স্পষ্ট হচ্ছে। এবং বাংলাদেশি ব্যবসায়ীরাও কিন্তু এটি নিয়ে উদ্বেগের কথা জানাচ্ছেন। আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এই মুহূর্তে চিন্তার মধ্যেই আছেন যে আসলে পরিস্থিতি কোথায় যাবে। সবাই কিন্তু বলছে যে বড় যে রাষ্ট্রগুলো রয়েছে, জাতিসংঘ সহ, তারা এখানে একটি শক্তিশালী ভূমিকা হয়তোবা দেখাবেন। সেখান থেকে হয়তোবা আবেগের বাইরে এসে একটি শান্তিপূর্ণ সমাধানের কথা কিন্তু সবাই বলছেন। কিন্তু আন্তর্জাতিক বড় শক্তিগুলো কিন্তু আমরা তেমনটা আসলে তাদের, যদিও তারা কথা বলছেন, সবাই যুদ্ধ বা সংঘাতের বিপক্ষেই বলছেন, শান্তির কথা বলছেন, কিন্তু তাদের পদক্ষেপ কিন্তু আমরা দেখছি না। ঠিক সেই মুহূর্তে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে অব্যাহত সমর্থন ইসরায়েলের প্রতি এবং যে রসদ দিয়ে, সামরিক রসদ দিয়ে সহযোগিতা করা, আবার এদিকে রাশিয়ার সঙ্গে যেহেতু আমেরিকার এখন একটি দূরত্ব রয়েছে, এখন মানে সবসময় দূরত্ব রয়েছে, রাশিয়া আবার আরেক রকম কথা বলা, এদিকে ভারত চুপ থাকা, চীন চুপ থাকা, এগুলো কিন্তু আসলে খুব বেশি সুখকর পরিস্থিতি দিবে না। পুরো বিশ্ব আসলে একটি সংঘাতের দিকে যাচ্ছে কিনা, পুরো বিশ্ব আবার বড় একটা বিপর্যয় দেখবে কিনা, সেটি কিন্তু এই মুহূর্তে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইরান ইসরায়েল এখন আসলে যে দ্বন্দ্ব, এটিকে আসলে আমরা ওই যুদ্ধ বা সংঘাত, এই দুইটি শব্দের মধ্যে ফেলে রেখেছি, ডিফাইন করা যাচ্ছে না। তবে যাই হোক না কেন, এই দ্বন্দ্বের কারণে মূলত বিশ্ববাজারে বা আন্তর্জাতিক অর্থনীতিতে আসলে কি কি অনিশ্চয়তা তৈরি হয়? যেটি বললেন, জ্বালানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, এটি একটি ব্যাপার। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের শ্রম বাজারের ব্যবস্থা নষ্ট হতে পারে। যদি আপনি দেখেন যে এটি যদি ছড়িয়ে পড়ে, মধ্যপ্রাচ্য তো বিশ্ব অর্থনীতির জন্য বড় একটি জায়গা, কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, তারা বিশ্ব অর্থনীতিতে যেমন গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য আবার গুরুত্বপূর্ণ, সেটি পরে অংশে বলছি। এই এলাকাটা যখন আক্রান্ত হবে, এই এলাকাটা যখন আক্রান্ত হবে, তখন কিন্তু পুরো বিশ্ব অর্থনীতি কিন্তু নতুন করে একটা চাপে পড়বে, এটি খুব সত্য। যদিও
বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা সরাসরি চাপ হবে সেটি একটু অন্য প্রেক্ষাপট। এই কারণে বলছি যে যদি এই মধ্যপ্রাচ্যের অর্থনীতি ভেঙে পড়ে, বাংলাদেশ থেকে তো যেটা আমরা বারবার বলছি, বিপুল সংখ্যক কর্মী কিন্তু হয়তোবা ইরানে নেই বা ইসরায়েলে নেই, কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু বাংলাদেশের বিপুল সংখ্যক কর্মী, মানে বিনিয়োগ বাজার বা মুদ্রা বাজারে এই দুই ক্ষেত্রেই ব্যাপক প্রভাব পড়বে আর কি। একদমই তাই। বিপুল সংখ্যক কর্মী কিন্তু এখানে কাজ করে বাংলাদেশি। এই প্রবাসীরা যদি এদের অর্থনীতি যখন ভেঙে পড়বে, ধাক্কা খাবে, হোঁচট খাবে, তখন কিন্তু আমাদের এই যে প্রবাসী শ্রমিক যারা আছেন তাদের কর্মসংস্থান কিন্তু আক্রান্ত হবে। আবার আপনি দেখেন যে পর্যটন শিল্প আক্রান্ত হচ্ছে। এখন তো ইরানের আকাশ বেসামরিক বিমান চলাচল অনেকটাই বন্ধ রয়েছে। তো আমাদের দক্ষিণ এশিয়ামুখী যে বিমান চলাচলগুলো তারা ইরানের আকাশ অ্যাভয়েড করছে, যার কারণে কিন্তু বিমান চলাচলে খরচ বাড়বে এবং বিমানের টিকিটের দামও কিন্তু বেড়ে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সব মিলিয়ে পুরো বিশ্ব অর্থনীতি বলেন, বাংলাদেশের অর্থনীতি বলেন, দক্ষিণ এশিয়ার অর্থনীতি বলেন, এটি কিন্তু একটি বড় একটি সংকট কিন্তু আমরা দেখছি। জি সাইদ, আপনি তো আসলে কৌশলের কথা আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম। দেখুন 23-এ কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে বিশেষ পরিস্থিতির পরে ভারত কিন্তু বিকল্প একটি আমদানির ব্যবস্থা করেছিল, এটি কিন্তু তাদের কৌশলগত একটি দিক ছিল। সেই জায়গা থেকে বাংলাদেশও কি এরকম কোনো কৌশলের দিকে যেতে পারে না, বা সুযোগ আছে কিনা? সুযোগ তো রয়েছে, কিন্তু বাংলাদেশে বিকল্প আমদানির জন্য কোনো দেশ বা বেছে নেওয়া, মানে এটা হলো যে আমরা তো সরাসরি যে ইরানের উপরে নির্ভরশীল তা না, সরবরাহ ব্যবস্থাটা হলো বড় একটা ব্যাপার। আপনি বিকল্পভাবে যে নিয়ে আসবেন সেটা তো আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর এই এখন তো আমরা হরমুজ প্রণালীটা ব্যবহার করি, এটা মানে এটাকে এড়িয়ে আপনি খুব সহজেই আপনি একটি সমাধান বের করে ফেলতে পারবেন সেটি কিন্তু না। আমাদের তো এলএনজি বলেন অথবা তেল বলেন, এই 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 প্রক্রিয়া হরমুজ প্রণালী দিয়ে তো আমাদের আনতে হচ্ছে। সেটি হয়তো বা সরকার হয়তো বা এখন পর্যন্ত আমরা হয়তো বা একটা নিরাপদ অবস্থানে রয়েছি, যার কারণে সরকার হয়তো বা করছে না, কিন্তু সরকারও, বাংলাদেশ সরকারও কিন্তু গভীরভাবে বিষয়গুলো পর্যবেক্ষণ করছে। আপনি দেখেছেন যে গতকালকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটি নিয়ে কথা বলেছে, বিশেষ করে ইরানে যারা খুব বেশি বাংলাদেশি নেই তাদের নিরাপত্তা সহ পুরো ব্যবস্থা তারা পর্যবেক্ষণ করছে। হয়তো বা সরকার ভেতরে হয়তো বা কাজও করছে যে আমরা আসলে কিভাবে বিকল্প সরবরাহ ব্যবস্থা, আমদানি ব্যবস্থা গড়ে তুলতে পারি। কিন্তু মানে তাৎক্ষণিকভাবে সরকারের হাতে বড় কোনো অস্ত্র আছে এমনটি কিন্তু বলবার সুযোগ নেই। বাংলাদেশ আসলে কোনো কৌশলগত অবস্থানে যেতে পারে কিনা, সেই সাথে যখন আসলে যুদ্ধ সংশ্লিষ্ট কোনো অবস্থা তৈরি হয় সেক্ষেত্রে স্বর্ণ এবং ডলারের দামও তো আসলে বাড়তে থাকে। তো এরকমই যদি হয় আসলে, তাহলে বাংলাদেশের মানুষের জীবনযাত্রায় সেই প্রভাবটা কিরকম হবে? একেবারে ঠিক বলেছেন। ডলার প্রসঙ্গ দিয়ে শুরু করি। যদি আপনি দেখছেন যে এমনিতেই বাংলাদেশ তো টাকার ব্যাপক অবমূল্যায়ন হয়েছে গত কয়েক বছরে, প্রায় 40% বেশি টাকার অবমূল্যায়ন হয়েছে। ডলারকে আমাদের শক্তিশালী করতে হয়েছে অর্থনীতির স্বার্থেই, কারণ আমরা লম্বা সময় টাকাকে শক্তিশালী রাখার চেষ্টা করেছি কৃত্রিমভাবে। বাংলাদেশ ব্যাংক সেটি নিয়ন্ত্রণমূলক প্রক্রিয়ায় সেটি করবার চেষ্টা করেছে, যেটি আসলে বাজার অর্থনীতি বলেন বা অর্থনীতির জন্য ঠিক হয়নি। তখন একটি কথা বিবেচনা করা হয়েছে, ডলার দাম বাড়লে বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাবে। বাংলাদেশে যেহেতু প্রচুর জিনিস আমদানি করতে হয়, সেটি খাদ্যপণ্য থেকে শুরু করে নানা জিনিস এই তালিকায় রয়েছে, সেটি দাম বাড়বে যদি আমদানি বা এটা ডলার দাম বাড়ার কারণে বেড়ে যায়। এখন এই সংঘাতের কারণে, এই সংঘর্ষের ইরান ইসরায়েল পরিস্থিতির কারণে যদি ডলারের দাম যদি আবার একটু অস্থির হয়ে পড়ে, এখন এমনিতেই কিন্তু বাংলাদেশ খুব কষ্ট করেই আসলে এটি সামাল দেওয়ার চেষ্টা করছে। যদিও এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্তের কারণে এটি বলা হচ্ছে যে বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনও কিন্তু অনেকটা কৌশলগতভাবে এটি নিয়ন্ত্রণ করা হচ্ছে। কাজে এটি যদি বাজারের উপর এটি যদি আবার বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের আমদানি ব্যয় বেড়ে যাবে এবং সেটি কিন্তু মূল্যস্ফীতিকে উস্কে দিবে। একই সঙ্গে যদি আমাদের স্বর্ণের দাম, আপনি দেখবেন যে গত কয়েক বছরে স্বর্ণের দাম কিন্তু হু হু করে বেড়ে গেছে। এটি কিন্তু নানাবিধ কারণ রয়েছে। এর সঙ্গে যদি এখন নতুন করে স্বর্ণের দাম বলেন বা বৈশ্বিক পুঁজিবাজার বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে তো এমনিতেই নড়বড়ে অবস্থা। এই জায়গাগুলো যে আন্তর্জাতিক অর্থনীতির যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সেটি ডলারের দাম বলেন, স্বর্ণের দাম বলেন, বৈশ্বিক পুঁজিবাজার বলেন, এগুলো যদি আবার নতুন করে যদি নড়বড়ে হয়ে পড়ে বা ধাক্কা খায়, সেটি কিন্তু আমাদের জন্য খুব চিন্তার এবং বৈশ্বিক অর্থনীতির জন্য চিন্তার। কিন্তু চিন্তাটা বড় করছে আপনি যদি দেখেন যে আমি কয়েকটা বিষয় একটু দেখছিলাম এই মুহূর্তে আমার ফোনে, যে রাশিয়া বলছে বিশ্বকে পারমাণবিক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। মানে আপনি কথাগুলো দেখেন, ইরান বলছে যে তারা কখনোই আপোষ করবে না।
আপনি যদি খেয়াল করেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দাবি করছে যে ইরানের আকাশসীমা তাদের নিয়ন্ত্রণে, আবার ইরান দাবি করছে যে ইসরায়েলের আকাশসীমা তাদের নিয়ন্ত্রণে। এই যদি হয় পরিস্থিতি, তো আসলে সংঘাত কোথায় যাবে, অর্থনীতি কোথায় যাবে? আপনি যদি খেয়াল করেন যে আমরা কিন্তু অনেক দিন থেকে দেখছি যে বিশ্ব অর্থনীতির আমরা যে অর্থনীতির পরিসর বাড়ে, যেটাকে জিডিপি বলি, সেই পরিসর বাড়ার হার কিন্তু অনেকটা গতি নেই বললেই চলে। এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো, বিশ্বব্যাংক বলেন বা IMF বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, তারা কিন্তু বলছিল যে বিশ্ব অর্থনীতি কিন্তু এমনিতেই একটু স্লোত হয়ে পড়েছে নানাবিধ কারণে। সেখানে এই যুদ্ধ পরিস্থিতি কিন্তু বিশ্ব অর্থনীতিকে আবার নতুন করে গতিহীন করে ফেলবে, এটি কিন্তু নিঃসন্দেহে কিন্তু বলা যায়। সাইদ, কোনোভাবে কি মনে হয় যে যে চিত্র আমরা দেখছি যে বিভিন্ন দেশের মন্তব্য বা এক দেশের রাষ্ট্রপ্রধান অন্য দেশের সেনাপ্রধানকে ডেকে নিয়ে যাচ্ছেন, মিটিং করছেন, কোনোভাবে কি নতুন বিশ্ব বিভাজনের ইঙ্গিত দিচ্ছে? নিঃসন্দেহে বিশ্ব বিভাজনের ইঙ্গিত আপনি বলতেই পারেন। এটি ধরেন এটি আসলে বোঝাই যাচ্ছে যে এটি কেবল ইসরায়েল এবং ইরানের মধ্যে নেই। আমরা কিন্তু আলোচনা করছিলাম যে আপনি খেয়াল করবেন যে ভারত চুপ রয়েছে, চীন কথা বলছে না, রাশিয়া কিছুটা উল্টো সুরে কথা বলছে, পশ্চিমা দেশগুলো যদিও ফ্রান্স বলছে যে ইরানে এই ধরনের পরিস্থিতি সেটি একটি অরাজক পরিস্থিতি তৈরি করবে। আবার পাকিস্তানের সঙ্গে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আলোচনা, মানে এগুলো কিন্তু বলাই যাচ্ছে যে আমরা বলতে পারছি না যে বিশ্ব বিভাজন এখনই স্পষ্ট হচ্ছে, সেটি বলা যাচ্ছে না। কিন্তু যেহেতু এক একজনের সঙ্গে এক একজনের কূটনৈতিক এবং স্বার্থগত এবং অর্থনৈতিক সম্পর্কগুলো এক এক রকম, কাজেই যে যার মতো করে যেহেতু হিসাব নিকাশ করছে, সেখান থেকে একটি বিভাজন কিন্তু তৈরি হবে বা একটি আলাদা আলাদা অবস্থান তৈরি হবে, এটি কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে। জি, সেই সাথে জানতে চাই যে বাংলাদেশ নিয়ে তো অনেক উদ্বেগের বিষয় রয়েছে আমাদের, বাংলাদেশের প্রবাসী আয়ের উপর কি ধরনের প্রভাব পড়বে? এটি কিন্তু আমরা একটু আলোচনা করছিলাম আমরা শুরুতে, যে আমাদের প্রবাসী আয়ের বড় একটি অংশ যোগান দেয় হলো মধ্যপ্রাচ্যের এই দেশগুলো। এখন ইরান, যেটি বলছিলাম আমি, যে ইরান বা ইসরায়েল আমাদের প্রবাসী নাই, ঠিক আছে, কিন্তু এই মধ্যপ্রাচ্যের অর্থনীতি যদি কোনো কারণে যদি আক্রান্ত হয়, তাদের অর্থনীতি যদি বিপর্যয়ের মুখে পড়ে, তাহলে যারা এই যে বিপুল সংখ্যক কর্মী যারা এখানে কর্মসংস্থান নিয়েছেন, তাদের কর্মসংস্থান কিন্তু আক্রান্ত হবে। কারণ তার অর্থনীতি যদি শক্তিশালী না থাকে, সে প্রবাসী কর্মী দিয়ে আসলে তখন কি করবে? তখন কিন্তু অনেকের কর্মসংস্থান হারানোর একটা পরিস্থিতি তৈরি হতে পারে। অনেকেই কিন্তু হয়তো বাংলাদেশে ফেরত আসতে হবে। আপনি খেয়াল করবেন যে আমাদের প্রবাসী আয় যেটা হয় বছরে, আমরা বারবার বলি প্রবাসী আয়টা তো একেবারে বিনা খরচের আয়, এর পেছনে কিন্তু আমাদের কোনো খরচ নাই, কোনো একটি ডলারও কিন্তু আমাদের খরচ করতে হয় না। কিন্তু আমরা যে রপ্তানি আয় করি সেটির পেছনে কিন্তু আমাদের খরচ করতে হয়, কাঁচামাল আমদানি করতে হয়, যন্ত্রপাতি আমদানি করতে হয়। কাজে রপ্তানির বড় একটি অংশ কিন্তু আমাদের খরচের বিনিময়ে আসে, কিন্তু প্রবাসী আয়টা কিন্তু বিনা খরচের আয়। সেখানে যদি এই মধ্যপ্রাচ্য যদি আক্রান্ত হয় এবং মধ্যপ্রাচ্য থেকে আমাদের বড় আয়টা আসে, অন্য পশ্চিমা দেশে যারা থাকেন তারা তো ভালো চাকরি করেন, দেশ থেকে শিক্ষা নিয়ে বা ওই দেশে শিক্ষা গ্রহণ করে ওই দেশে থেকে যান পরিবার পরিজন নিয়ে, তারা কিন্তু বাংলাদেশে খুব বেশি অর্থ পাঠান না। বড় অর্থ কিন্তু যোগান আসে এই সমস্ত দেশ থেকে। কাজেই এই দেশগুলো যদি আক্রান্ত হয়, এই দেশগুলো যদি বিভাজনে জড়িয়ে পড়ে, সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশিদের প্রবাসী আয় সেটি কিন্তু আক্রান্ত হবে। এবং বড় ব্যাপার, আমাদের অর্থনীতির তিনটি বড় চালিকা শক্তি আমরা বলি, একটি রপ্তানি আয়, একটি প্রবাসী আয়, আর একটা হলো কৃষক। তো এই বড় একটি অংশ প্রবাসী আয় যদি আক্রান্ত হয়, বাংলাদেশের পুরো অর্থনীতির জন্য কিন্তু একটি বড় শঙ্কার ব্যাপার হবে। কারণ আপনি জানেন যে আমরা যে আমদানি করি, রপ্তানি আয় দিয়ে কিন্তু আমরা আমাদের আমদানি ব্যয় মেটাতে পারি না। সেখানে কিন্তু বড় একটি সাহস যোগায় আমাদের এই প্রবাসী আয়। সেটি আক্রান্ত হলে কিন্তু আমাদের আমদানি সামর্থ্য কমে যাবে। বৈদেশিক মুদ্রার মজুদ, আপনি জানেন যে অনেক দিন আগে থেকে কিন্তু আমাদের এই বৈদেশিক মুদ্রার মজুদ হাবুডুবু খাচ্ছিল। নানা উদ্যোগ নিয়েও কিন্তু আমরা এটি বাড়াতে পারছিলাম না, যেহেতু আমাদের আমদানি ব্যয় লাগাম টানা যাচ্ছিল না। যখন কিছুটা এখানে একটু স্বস্তি তৈরি হচ্ছিল, সেখানে কিন্তু আবার নতুন করে কিন্তু এই পরিস্থিতি কিন্তু আবার নতুন করে আমাদের কিন্তু একটু চিন্তার মধ্যেই ফেলছে। জি, সাইদ, আপনি তো বলছিলেন যে বাংলাদেশেরও তো ঋণ রয়েছে বা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এই যুদ্ধ আসলে উন্নয়নশীল দেশগুলোর উপরে আসলে আন্তর্জাতিক সহায়তা বা ঋণ প্রাপ্তির ক্ষেত্রে কত বড় চ্যালেঞ্জ তৈরি করবে, বা তাদেরকে আসলে কি কি প্রতিবন্ধকতা ফেস করতে হবে? আপনি খেয়াল করেন, যদি আন্তর্জাতিক সংস্থাগুলো যে বিনিয়োগ করে, তার বড় একটা অংশ কিন্তু যায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তো
যদি বিশ্ব এইভাবে সংঘাতে জড়িয়ে পড়ে, আপনি খেয়াল করবেন যে ট্রাম্প প্রশাসন মার্কিন এবারের নির্বাচনের পরে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অনেক সংস্থার সহায়তা কমিয়ে দিয়েছে, যার কারণে কিন্তু সেটি ঋণদাতা সংস্থা বলেন বা সাহায্য সহযোগিতার সংস্থাগুলো যদি বলেন, এনজিও, আন্তর্জাতিক এনজিওগুলো বলেন, তারা কিন্তু তাদের বৈদেশিক যে অনুদান সহায়তা সেগুলো কিন্তু কমিয়ে দিচ্ছে। বাংলাদেশের প্রসঙ্গে যদি আপনি দেখেন যে আমাদের যে এই বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি, তাদের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে যেটি মাসে $12.5 যে অর্থায়ন ছিল সেটি কিন্তু এখন কমে $6 কাছাকাছি এসে একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা কমিয়ে দেওয়ার কারণে। কাজেই যদি মার্কিন যুক্তরাষ্ট্র যদি শক্ত কোনো পদক্ষেপ নেয় এই যুদ্ধ বা সংঘাত থেকে, তাহলে কিন্তু আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো বলেন এবং এনজিওগুলো বলেন, তাদের বড় তহবিল কমে যাবে। তাদের বড় তহবিল কমে গেলে যে উন্নয়নশীল দেশ বলেন বা এলডিসি যে দেশগুলো রয়েছে, আমরা তো এখনও এলডিসিতেই রয়েছি, 2026 নভেম্বর আমরা এখান থেকে বেরিয়ে যাব, আমাদের কিন্তু ঋণ প্রাপ্তি বলেন বা সহায়তা বলেন সেটি নিঃসন্দেহে অনেকটা কমে যাবে, এটি বলাই যায়। জি, আচ্ছা, আমি তো বড় একটি প্রশ্ন করেছিলাম যে আন্তর্জাতিক যেই জ্বালানি বাজার রয়েছে সেটিতে আসলে প্রভাব পড়বে কিনা। মূল প্রশ্ন হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যে কোনো একটি যুদ্ধই শুধুমাত্র জ্বালানির বাজারে না, চাল ডালের বাজারেও অস্থিরতা তৈরি করে, কিন্তু সেটা কেন? ওই যে যেটি বলছিলাম যে আমি শুরুতে আলোচনায় খেয়াল করেছেন যে আমরা বলছি কিন্তু মধ্যপ্রাচ্য কিন্তু পুরো বিশ্ব অর্থনীতির জন্য, হয়তোবা মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, রাশিয়া বলেন, অথবা ভারত বলেন, চীন বলেন, এরা এককভাবে বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু গোষ্ঠীগতভাবে মধ্যপ্রাচ্য কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। ঠিক যেভাবে ধরেন ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, সেটি ভোগ্যপণ্য বলেন, সরবরাহের অন্য যে বা ভোগ্যপণ্যের বাইরে যে পণ্যগুলোর কথা যদি বলে থাকেন, সব মিলিয়ে তো আবার জ্বালানির কথা বলছিলেন, জ্বালানি যদি আক্রান্ত হয় সেখান থেকে কিন্তু সব কিছু আক্রান্ত হয়। আপনাকে খুব সহজ করে একটি বিষয় আমি বলছিলাম যে ধরেন বাংলাদেশে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হলো, যেটি বলছিলাম একটু কিছুটা আমি, যে তাহলে উৎপাদন ব্যাহত হবে, আমাদের অন্য পণ্যের খরচ বেড়ে যাবে, আবার সেটি একটি ব্যাপার রয়েছে। আবার যদি জ্বালানি তেলের সরবরাহ যদি কমে যায়, আমি সকালবেলা যে পরিবহনের যে অফিসে এসছি সেটিও কিন্তু আক্রান্ত হবে, তার মানে এখানেও কিন্তু ব্যয় বেড়ে যাবে। এগুলো একটা সার্কেলের মতো, অর্থনীতির একটা সূচক যদি একটা এলাকা যদি কোনোভাবে আক্রান্ত হয়, অন্য এলাকাগুলো কিন্তু খুব স্বাভাবিকভাবেই আক্রান্ত হয়ে পড়ে। তাছাড়া বারবার যেটি বলছি যে পুরো বিশ্ব অর্থনীতির জন্য মধ্যপ্রাচ্য খুবই এককভাবে হয়তো বা সৌদি আরব খুব গুরুত্বপূর্ণ, কিন্তু অ্যাজ এ হোল মধ্যপ্রাচ্য কিন্তু বিশ্ব অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে জ্বালানির এই প্রসঙ্গ ধরে। জি, যদিও আমরা আসলে এটিকে সংঘাতই বলছি, সেক্ষেত্রে হচ্ছে সামনে যুদ্ধের একটি হুমকি রয়েছে, কারণ যে পরিমাণে বেড়ে যাচ্ছে বা ক্ষয়ক্ষতির পরিমাণ যে পরিমাণে বাড়ছে, পাল্টা আক্রমণ হচ্ছে, সেই জায়গা থেকে যুদ্ধের হুমকিতে রিজার্ভ এবং মুদ্রানীতিতে বাংলাদেশের যে প্রস্তুতি রয়েছে সেটা কি আসলে পর্যাপ্ত কিনা? বাংলাদেশে এখন পর্যন্ত যে বৈদেশিক মুদ্রা মজুদের প্রসঙ্গে যেটি বললেন রিজার্ভ, সেখানে বাংলাদেশ যে খুব স্বস্তিতে আছে সেটি কিন্তু বলা যাবে না, সেটি অনেক আগে থেকেই আমরা নাই, কিন্তু হুট করে যে আমরা খুব বড় কোনো নেতিবাচক পরিস্থিতির মধ্যে পড়ে যাব সেটি কিন্তু বলা যাবে না, সেটি আমরা পর্যাপ্ত বলতে পারি, আমরা পরিস্থিতি আমরা হয়তো বা কিছুটা সময় হয়তো বা সামাল দিতে পারবো। কিন্তু যেটা আপনি এর আগে প্রশ্ন করেছিলেন যে যদি আমদানি প্রক্রিয়া যদি আমাদের ব্যাহত হয়, অর্থ থাকলেই তো আপনি আমদানি যদি করতে না পারেন বা খরচ যদি হু হু করে বেড়ে যায়, তখন এই যে আমার যে বৈদেশিক মুদ্রার মজুদ আছে এটি যে খুব বেশি স্বস্তিতে নাই সেটি তো সত্য। কাজে তখন কিন্তু এখানে একটা টান পড়বে, আবার সেখানে খরচ বাড়বে, আবার যেটি আমরা বলছিলাম যে মধ্যপ্রাচ্যের দিকে যদি আমাদের আয় কমে যায় তার মানে আমার যোগানও কমে যাবে। একদিকে আপনার খরচ বেড়ে যাবে, আরেকদিকে যদি যোগান কমে যায় তখন কিন্তু আমার বৈদেশিক মুদ্রার মজুদের একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। যদিও সরকারের তরফ থেকে গত 1-2 মাস বলা হচ্ছে যে আমরা বেশ কিছু বৈদেশিক সহায়তা, প্রায় $3 বিলিয়ন সহায়তা আমাদের পাইপলাইনে রয়েছে বিভিন্ন সংস্থাগুলো থেকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক এবং এশিয়া উন্নয়ন ব্যাংক থেকে পাবো। তাছাড়া আরও বেশ কয়েকটি দেশ থেকে দ্বিপাক্ষিক সহায়তার কথা বলা হচ্ছে। সব মিলিয়ে হয়তো আমরা পরিস্থিতি সামাল দিতে পারবো, কিন্তু
অর্থনীতি, বিশ্ব অর্থনীতি বাইরে তো আমরা কেউ না, সেটি আক্রান্ত হোক সেটি আমরা যেমন প্রত্যাশা করি না। আবার মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু এখানে ধীরে ধীরে সম্পৃক্ত হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমাদের আপনি জানেন যে রপ্তানির বড় গন্তব্য। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই অবস্থান বা অংশগ্রহণ সেটি আবার কোনোভাবে বাংলাদেশকে কোনোভাবে আক্রান্ত করে কিনা সেটি কিন্তু আসলে একটি বড় ব্যাপার। কারণ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার আমাদের রপ্তানি যদি কোনোভাবে নষ্ট হয়, তাহলে কিন্তু পুরো অর্থনীতি টিকে থাকা খুব কঠিন হয়ে পড়বে। জি সাইদ, এই যে চলতি মাসেই বাজেট ঘোষণা করা হলো, যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই ধরনের আন্তর্জাতিক সংকট কি আসলে জাতীয় বাজেটে বিবেচনায় রাখা হয় কিনা? এই ধরনের সংকটগুলো তো আসলে হুটহাট তৈরি হয়, এগুলো আসলে বিবেচনায় রাখার খুব বাজেটটা তো একেবারে আমাদের স্থানীয় ব্যবস্থাপনা। আপনি বাংলাদেশ কি আয় করবে কি ব্যয় করবে সেটি বা উন্নয়নশীল দেশের জন্য সেটা উচিত কিনা, মানে এই যুদ্ধ পরিস্থিতি আসলে খুব বেশি বিবেচনা রাখা হয় না। কিন্তু ভর্তুকির ক্ষেত্রে যদি ধরেন বিবেচনার একটা জায়গা হলো যে এই যে যেটি বলছিলাম যে যদি এখন তেল আমদানির খরচ বাড়ে, অন্য আমদানির ব্যয়গুলো যদি বাড়ে, তখন তো সরকারের ভর্তুকির দায়টা বেড়ে যায়। বিবেচনা রাখা না হলেও তখন হয়তো বা এটি পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু সরকারকে একটি মানে সম্পূরক বাজেট দিয়ে কিন্তু এই যে বাড়তি যে অর্থনৈতিক চাপ সেটি কিন্তু মোকাবেলা করার ব্যবস্থা নিতে হয়। তার মানে সরকারের ব্যয়টা বাড়ে, ব্যয়টা বেড়ে গেলে তো সরকারকে যেটি বললাম যে বৈদেশিক মুদ্রা মজুদের চাপ বেড়ে যায়। কিন্তু মানে মোটা দাগে এটি বিবেচনায় যেহেতু বিবেচনায় রাখার সুযোগ ছিল না, বাজেট যখন ঘোষণা হয় বিবেচনায় রাখা হয় নাই। কিন্তু এই যুদ্ধ যদি অব্যাহত থাকে, বাংলাদেশকে কিন্তু সেটি মোকাবেলা করতে হবে অর্থনৈতিক ব্যবস্থাপনা দিয়ে। আচ্ছা, যেটা জানতে চাই সেটি হচ্ছে যে বিশ্ব শেয়ার বাজারে যে লভ্যাংশ ভোগীরা রয়েছে, এই ধরনের যুদ্ধ পরিস্থিতি তাদের ক্ষেত্রে আশীর্বাদ কিনা? কারো কারো ক্ষেত্রে আশীর্বাদ, আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা নিঃসন্দেহে সর্বনাশ হবে। বিশ্ব অর্থনীতি পুঁজিবাজার কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আমরা সবসময় বলি যেটি একটি ফটকা বাজার। বিশ্ব পুঁজিবাজারও কিন্তু নানা রকম হিসাব নিকাশ দিয়ে চলে। এটি কেউ কেউ হয়তো বা বড় একটি লভ্যাংশ ঘরে তুলে নিতে পারবে, আবার যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে সেটি ইরান বলেন, ইসরায়েল বলেন, যাদের খুব গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে বা কূটনৈতিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে এই যুদ্ধে তো আমরা একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট যে ইরান আসলে কতটা শক্তিশালীভাবে এটি মোকাবেলা করতে পারবে। যদিও অনেক মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলো পড়লে আপনি দেখবেন যে মনে হচ্ছে যে ইসরায়েলের টিকে থাকা কঠিন হচ্ছে, আবার অন্য গণমাধ্যমগুলোতে দেখলে মনে হবে যে ইরানের টিকে থাকা কঠিন হচ্ছে। কাজেই এটি কারোর জন্য আশীর্বাদ হবে, কারোর জন্য সর্বনাশ হবে। কিন্তু আমার মনে হয় যে ইরানের পক্ষে এবং যদি মার্কিন যুক্তরাষ্ট্র এইভাবে সমর্থন দিয়ে থাকে, ইরানের পক্ষে এই পরিস্থিতি মোকাবেলা করা কিন্তু আসলেই কঠিন হবে। বিশ্ববাজারে এই ধরনের যেসব যুদ্ধগুলো রয়েছে সেগুলোকে আসলেই শুধু ধ্বংস ডেকে আনে, নাকি কোনো কোনো শিল্প খাতের জন্য এই বিষয়টি কখনো কখনো আশীর্বাদ হয়? কোনো কোনো শিল্প খাত বলতে বড় আশীর্বাদ তো তৈরি হয় যারা অস্ত্রের ব্যবসা করে। খুব স্বাভাবিকভাবেই অনেক যুদ্ধ কিন্তু আমরা দেখি যে আসলে অস্ত্র বিক্রি করার জন্য তৈরি করা হয়, আমরা বিগত দিনে দেখেছি। যদিও এখন পর্যন্ত দৃশ্যত এই যুদ্ধটা মানে কোনো অস্ত্র ব্যবসার জন্যই তৈরি হয়েছে সেটি হয়তো বা মোটা দাগে দেখছি না, কিন্তু বিগত দিনে আমরা কিন্তু অনেক যুদ্ধই কিন্তু দেখেছি যারা অস্ত্র উৎপাদন করেন, যে সমস্ত শক্তিশালী রাষ্ট্র তাদের জন্য কিন্তু একটি সুফল দেয়। কিন্তু ওই যে শুরুতে যেটি আমি আলোচনা করছিলাম, এই যুদ্ধে মার্কিন সংশ্লিষ্টতা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য হিসাব নিকাশ রয়েছে। যেহেতু জুইসদের পবিত্র ভূমি হলো ইসরায়েল, যেটি বলছিলাম যে তার অর্থনীতি বলেন, তার ব্যাংক ব্যবস্থা বলেন, তার বিচারাঙ্গন বলেন, নির্বাচন বলেন, এই হিসাবগুলোর সাথে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের আলাদা একটি সংশ্লিষ্টতা রয়েছে, এখানে অস্ত্রের সেই হিসাব নিকাশ, ব্যবসার সেই হিসাব নিকাশ হয়তো বা খুব বেশি কাজে দিবে না। কিন্তু এখানে অন্য পক্ষ যারা আছেন, যারা ইরানের পক্ষে যারা রয়েছেন বা কথা বলবেন বা সমর্থন দিচ্ছেন, তাদের জন্য তো ব্যবসার একটি সুযোগ তৈরি হবে খুব স্বভাবতই। তিনটি বড় দেশ চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, মানে কাদের কতটা আসলে লাভ রয়েছে বা কার কতটা স্বার্থ জড়িত এই যুদ্ধকে কেন্দ্র করে? যুক্তরাষ্ট্রের স্বার্থ তো বড় অংশ, না হলে তো সেইভাবে দেখছেন যে সমর্থন করতো না।
যুক্তরাষ্ট্র তো যেটি আগের আলোচনাতে বললাম যে তার বড় স্বার্থ রয়েছে, যে হিসাবগুলো আমি দিলাম। রাশিয়ার সঙ্গে তো আসলে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের দূরত্ব অনেক দিনের, সেখানে এই জন্য কিন্তু আপনি দেখবেন যে রাশিয়া কিন্তু একটু অন্য সুরে কিন্তু কথা বলছে। চীন একটু নীরব রয়েছে, সে তার হিসাব নিকাশগুলো দেখছে। আর তাছাড়া আপনি দেখবেন যে চীন কিন্তু সবসময় অন্য একটি কূটনীতি করে। চীন কিন্তু বিশ্ব যে রাজনীতি এখানে খুব বেশি জড়ায় না। চীনের রাজনীতি হলো তার অর্থনীতি, চীনের রাজনীতি হলো সে আপনার দেশের অর্থনীতিকে কিভাবে পুনর্গঠন করে দিবে, সে তার এটাকে সে ব্যবসাকেই বড় করে দেখে। যার কারণে চীন কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশের ক্ষেত্রেও যদি দেখেন যে বাংলাদেশে অনেক বড় অবকাঠামো কিন্তু চীন করে দিচ্ছে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, বিশ্বের অনেক দেশে কিন্তু চীনের এই যোগাযোগটাই রয়েছে। তারা সে দেশে বিনিয়োগ করে তাদের অর্থনীতির জন্য। চীন কিন্তু বিশ্ব অর্থনীতি বলেন, রাজনীতি বলেন, কূটনীতি বলেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব বেশি, এই জন্য আমরা দেখছি যে এই সমস্ত ক্ষেত্রে তারা অনেকটা অনুপস্থিত থাকে। তারা অন্য কৌশলে আসলে বিশ্ব রাজনীতিতে অংশগ্রহণ করে। সরাসরি গিয়ে কথা বলে মানে সমর্থন দিয়ে চীন সাধারণত এরকমটা খুব বেশি কিন্তু করে না। সাইদ আরমান, সাইদ, আপনাকে যে প্রশ্নগুলো আমি তখন করছিলাম যে অর্থনীতিতে কিরকম প্রভাব পড়বে বা বাংলাদেশের উপরে সেই দায়টি কিরকম আসবে, তার থেকেও বড় প্রশ্ন সেটি হচ্ছে যে ইরানের যারা নাগরিক রয়েছে, যে সমস্ত বেসামরিক নাগরিক রয়েছে, তাদের এই যে দুর্দশা বা অর্থনৈতিক ক্ষতির এই দায়টি আসলে কে নিচ্ছে? একই সাথে যতদূর জেনেছি যে ইরান এবং পাকিস্তানের যে সীমান্ত রয়েছে সেটি বন্ধ হয়েছে, সেই সাথে পাকিস্তানের সেনাপ্রধানকে ডেকে একটি বৈঠকের আহ্বান জানানো হয়েছে ট্রাম্পের পক্ষ থেকে। এই সবকিছু আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? মানবিক বিপর্যয় বা এই যে বেসামরিক মানুষের প্রাণহানি, এর দায় তো আসলে কেউ নিবে না। দিন শেষে দেখবেন যে পরিবার ক্ষতিগ্রস্ত হবে তাকেই আসলে এই লোকসানটা টানতে হবে। যেটা আপনি বলছিলেন যে পাকিস্তান এবং ইরানের সীমান্ত হঠাৎ করে সিলগালা করে দেয়া, এটি কিন্তু একেবারে বিচ্ছিন্ন বলা যাবে না। এই কারণে যখন এই মুহূর্তে যখন করা হলো, তা ঠিক আমরা কিন্তু যেটি বলছিলাম যে বারবার যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মুনির এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে এবং তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক হবে। যদিও পাকিস্তানের তরফ থেকে বলা হয়েছে এটি অনেক আগে ঠিক করা এই বৈঠকের সময়সূচি, কিন্তু এটি অনেকগুলো হিসাব যদি আপনি মেলান, যে আমরা দেখছি যে গত মে মাসেই কিন্তু মুনিরের সঙ্গে হুসেইনের বৈঠক হয় ইরানে, এবং ইরানের যে সশস্ত্র বাহিনীর প্রধান, এবং তিনি তো গত 13 তারিখে মারা যান। তো সবকিছুর মধ্যে কিন্তু একটি যোগসূত্র কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে কিন্তু পক্ষ বিপক্ষ বলছে, কিন্তু একটি যোগসূত্রের কথা কিন্তু বলা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে কিন্তু আবার দেখলাম যে পাকিস্তানকে একটু নিঃসন্দেহেই পাকিস্তানের সেনাবাহিনী যেহেতু দেশটির শাসন ক্ষমতায় বলে নানা সময় নানাভাবে সম্পৃক্ত থেকেছে, কাজেই হয়তো বা ট্রাম্প মনে করেছে যে পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে তার এই বৈঠকটি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। সেই কারণে হয়তো বা তিনি আলাদা করে বৈঠক করে হয়তো বা বোঝাই যাচ্ছে যে তিনি সমর্থন চাইবেন, এবং তারই হয়তো বা একটি পূর্বাভাস আমরা দেখছি যে হঠাৎ করে এই যে দুই দেশের সীমান্ত যাতে ইরানে যাতে কোনো বেসামরিক মানুষ যাতে তাদের এখানে আশ্রয় না নিতে পারে। এখন এটি সীমান্ত বন্ধ হয়ে গেলে কিন্তু মানবিক বিপর্যয় একটু বড়ই হবে স্বাভাবিকভাবে। যদিও পাকিস্তানে খুব শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এমনটি কিন্তু আমরা বিগত দিনে দেখিনি। তারপরে যেহেতু ইরানে সংঘাত, ইরান এবং ইসরায়েল সংঘাত চলছে, অনেক বেসামরিক মানুষ হয়তো বা দেশটিতে আশ্রয় নেওয়ার চেষ্টা করবে। যেটি আমরা মিয়ানমারে যখন সংঘাত হয় তখন কিন্তু আমরা দেখেছি আমাদের প্রচুর মানুষ কিন্তু বাংলাদেশে এসে আমরা আশ্রয় নিয়েছি এবং আমরা আশ্রয় দিয়েছি। তো কিন্তু স্বাভাবিকভাবে পাকিস্তান যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে গিয়ে কিন্তু এটি করবেন বলে মনে হচ্ছে না। এই সীমান্ত বন্ধ করে দেওয়ার কিন্তু তার প্রমাণ করছে। জি, কিন্তু কি মনে করছেন আসলে ইরান কি পূর্ণ আক্রমণে যাচ্ছে না? বা অনেক জায়গায় শোনা যাচ্ছে, কেউ কেউ বলছেন যে চীন হয়তো অস্ত্র সহায়তা দিচ্ছে। কোথাও কি কোনো দুর্বলতা আসলে প্রকাশ পাচ্ছে, যে কোনো ব্যারিয়ার্স রয়েছে কিনা? ইরান আসলে যদিও হুঁশিয়ারি দিচ্ছে, আমরা দেখছি যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বলেছেন যে ইরান সহজে ছাড় দিবে না, সর্বোচ্চ জবাব দিবে। এই কথাগুলো না যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে আমরা দেখেছি যে সব দেশই বলে থাকে, তাদের ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করে থাকে, বিশেষ করে সামরিক প্রাণহানির কথা অস্বীকার করে থাকে, উল্টো বেসামরিক প্রাণহানির কথাকে বড় করে প্রচার করে থাকে যাতে বিশ্ব সমর্থনগুলো তাদের পক্ষে যায়। এখন যেটি আমি কয়েকবার বলেছি যে ইরান আসলে এখানে কতটা শক্তিশালী ভূমিকা নিয়ে
বড় পরিসরে আক্রমণে যেতে পারবে, সেটা কিন্তু আসলে বড় প্রশ্ন। ইরান যদিও শক্তিশালী রাষ্ট্র, কিন্তু এটি তো বোঝাই যাচ্ছে যে একটি পারমাণবিক সংঘাতের দিকে যাচ্ছি আমরা। কাজেই ইরানের পক্ষে এটি মোকাবেলা করা ইসরায়েলকে, যদিও অনেক গণমাধ্যম পড়লে মনে হবে যে, আমি যেটি একবার বলছিলাম যে মনে হবে যে ইরান শেষ হয়ে যাচ্ছে, আবার কোনো কোনো গণমাধ্যম বলবে যে হয়তোবা ইসরায়েল শেষ হয়ে যাচ্ছে, ইরান হয়তো ইসরায়েলকে শেষ করে দিচ্ছে। কিন্তু এটি সত্য যে প্রথমত এই যুদ্ধ যদি বড় হয়, আসলে এই দুই দেশ বা মধ্যপ্রাচ্য বা পশ্চিমা বিশ্ব কারোর জন্যই স্বস্তির না, অর্থনীতির জন্য স্বস্তির না, মানবিক বিপর্যয় হবে, সেটিও সত্য। কিন্তু ইরানের পক্ষে বড় কোনো জবাব দেয়া আদৌ সম্ভব কিনা, সেই প্রশ্ন কিন্তু অনেকেই তুলছেন। ইরান আসলে কতটা টিকবে, যদিও আপনি যেটি বলছিলেন যে চীন হয়তোবা রসদ সরবরাহ করছে, কিন্তু আমি যেটি বলছিলাম যে চীন তো সবসময় এই ধরনের যুদ্ধ পরিস্থিতিতে চীন কখনোই প্রকাশ্যে আপনাকে কোনো দেশকে সরাসরি সমর্থন কোনো করে না, স্পষ্টতা নেই। যেটি মার্কিন যুক্তরাষ্ট্র করে থাকে বা রাশিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু চীন যেহেতু সাইদ, অনেকেই তো আসলে বলছেন যে একটি প্রক্সি যুদ্ধ বা এই দুটো দেশকে আসলে সামনে রেখে অন্য কোনো দেশ আসলে ফায়দা নিচ্ছে। তাহলে কোন কোন দেশকে আসলে সরাসরি সমর্থন করছে যদি এই ইরান বা ইসরায়েলকে প্রক্সি যুদ্ধ বলা হয়? এটা তো এক পক্ষ তো খুব স্পষ্ট, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটি পক্ষ রয়েছে খুব স্বভাবতই। আর অন্য পক্ষ আপনি দেখবেন যে এই যে এখন একটি অংশ হচ্ছে রাশিয়া, খুব স্বাভাবিকভাবেই তারা একটি অংশ হচ্ছে। চীন এবং ভারত চুপ থাকলেও তারা যে এখানে অংশ না তা না, কিন্তু পুরো বিশ্বই কিন্তু আসলে এখন এরাই নিয়ন্ত্রণ করে। আপনি যেটি আপনি দেখবেন যে একসময় মার্কিন যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করে যাচ্ছে, কিন্তু সেখানে কিন্তু তাদের যেহেতু চীনের আধিপত্য, দক্ষিণ এশিয়ায় শক্তিশালী আধিপত্য রয়েছে এবং তার অর্থনীতি যেহেতু বড় হচ্ছে, যদিও সে সরাসরি কোনো পরিস্থিতিতে, কূটনৈতিক পরিস্থিতিতে জড়াচ্ছে না, কিন্তু সে তো চায় যে তার অর্থনীতি বড় হোক, তার পরিসর বড় হোক, বিশ্ব অর্থনীতিতে তারা আরও বেশি দখল বাড়ুক। কাজেই এই মোটা দাগে কিন্তু এরাই কিন্তু আসলে পক্ষ। আর মধ্যপ্রাচ্যের দেশগুলো আসলে তারাও কিন্তু তাদের হিসাব নিকাশ করে, তারাও কিন্তু মুসলিম রাষ্ট্রের একতার আলোকে যেখানে কোনো বড় কোনো পদক্ষেপ হবে, বড় কোনো উদ্যোগ হবে, সেটি কিন্তু বলা যাবে না, তারাও কিন্তু একটি পক্ষ, আমি নিঃসন্দেহে বলতে পারি। আমরা তো একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের, কিন্তু যে বিষয়টা মানে সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে, সেটি হচ্ছে যে কূটনৈতিক সমঝোতা ছাড়া কি অন্য কোনোভাবে এই কোনো রকম আসলে সম্ভাবনা কি আছে যুদ্ধ থামানোর বা সংঘাত বন্ধের, বা অন্য কোনো বিকল্প কি কোনোভাবে সম্ভব কিনা? দুই দেশকেই কিন্তু বুঝতে হবে তার ক্ষতিটা প্রথমত। সেটি যদি দুই দেশ যদি না বোঝে, আমরা দেখেছি যে এর আগে সাম্প্রতিক সময় আমরা যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং সেটি কিন্তু আন্তর্জাতিক মহলের নানা উদ্যোগে সেটি কিন্তু শেষ পর্যন্ত অনেকটা নিষ্ক্রিয় হয়েছে, থামানো গেছে। এখানেও তাই, এবং আন্তর্জাতিক উদ্যোগ থাকলেও ভারত এবং পাকিস্তান কিন্তু তারা কিন্তু হিসাব করেছে যে এই যুদ্ধ কিন্তু তাদের বড় ক্ষতি টেনে আনবে এবং বিশ্ব যে তাদের যে দাপট বা অংশ, সেটি কিন্তু দুর্বল হবে, লোকসান হবে তাদেরই। যার কারণে কিন্তু আপনি দেখবেন যে এখানে কিন্তু শেষ পর্যন্ত বড় কোনো উত্তেজনা কিন্তু আমরা দেখলাম না। এর বিকল্প যদি ধরেন আপনার অর্থনৈতিক চাপও হয়, তো অর্থনৈতিক চাপ দিয়েও বা কতটুকু শান্তি আনা সম্ভব? অর্থনৈতিক চাপ দিয়ে বড় শান্তি আনা সম্ভব, কিন্তু অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে তারা যদি চায়, তো সেটি আসলে আমি যে বারবার বলছিলাম যে এই যুদ্ধ কিন্তু আসলে, আপনিও এর আগে যখন প্রশ্ন করছিলেন যে এই যুদ্ধ তো শুধু আসলে ইসরায়েল এবং ইরানের মধ্যে থেমে নেই, নানা পক্ষ নানা হিসাব নিকাশ করছে, যার যার স্বার্থ টানছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো অনেকটা স্পষ্ট। কাজেই এখানে মার্কিন যুক্তরাষ্ট্রকেই আমি মনে করি, এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিন্তু তাই বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রকেই বড় কূটনৈতিক উদ্যোগটা নিতে হবে। ট্রাম্প যদি মনে করেন যে এই যুদ্ধের রেস তিনি থামাবেন, এবং তিনি কিন্তু একদিন বলেছেনও যে তিনি চাইলে এই দুই দেশের মধ্যে চুক্তি করে দিতে পারেন, এটি তার পক্ষে সম্ভব। তার মানে কিন্তু তার কথা খুব স্পষ্ট যে তিনি এখানে শান্তি তৈরি করে দিতে পারেন, যুদ্ধ তার পক্ষেই থামানো সম্ভব। এই জন্যই এই দুই দেশকে আগে তার ক্ষতিটা বুঝতে হবে এবং আন্তর্জাতিক মহলগুলোকে চেষ্টা করতে হবে যে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে এবং অর্থনীতি, মানবিক বিপর্যয়, এসব বিষয় বিবেচনা করে তাদেরকে যুদ্ধ যাতে আর না গায়, সংঘাত যাতে এখানেই শেষ হয়, যুদ্ধে রূপান্তর না হয়, এটি যাতে বড় কোনো পারমাণবিক
সার্বিক বিপর্যয়ে ডেকে না নিয়ে আসে, সেই পদক্ষেপটা কিন্তু খুব জরুরি হয়ে পড়েছে আমাদের জন্য। জি, আন্তর্জাতিক এরকম একটি সংকটে এই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির জন্য আসলে কি পরামর্শ থাকবে আপনার? বাংলাদেশের অর্থনীতির জন্য যেটা আপনি এর আগে প্রশ্ন করেছিলেন যে আমাদের যাতে কোনোভাবে আমাদের জ্বালানি যাতে কোনোভাবে আক্রান্ত না হয়, সেই একটি বন্দোবস্ত কিন্তু সরকারকে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। আমি জানি না এই স্বল্প মেয়াদে সেটি গড়ে তোলা সম্ভব হবে কিনা। একইভাবে যে মধ্যপ্রাচ্যের দেশগুলো কিভাবে আক্রান্ত হচ্ছে, তাদের অর্থনীতি আক্রান্ত হচ্ছে কিনা, আমাদের শ্রমবাজার আক্রান্ত হবে কিনা, এই বিষয়গুলোকে খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতে হবে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো টানাপোড়েন তৈরি হয় কিনা কৌশলগত কারণে, সেটি আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এবং জ্বালানি সরবরাহ যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সরকারকে কিন্তু সেটি একেবারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে সেটি বিবেচনা করতে হবে। একই সঙ্গে যদি ডলার দাম বেড়ে যায়, যাতে উচ্চ মূল্যস্ফীতিতে তৈরি না হয় এবং আমাদের রিজার্ভের পতন যাতে না হয় ডলার দাম বেড়ে যাওয়ার কারণে, সেটি কিন্তু সরকারকে সামাল দিতে হবে। এই অর্থনৈতিক হিসাব নিকাশগুলো কিন্তু সরকারকে বিবেচনায় রাখতে হবে। সাইদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ আলোচনায় আমার সাথে থাকার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।